নমস্কার, স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়ে আড্ডাতে। আজকে আমাদের সঙ্গে আড্ডা মারতে এসছেন সুদীপ্ত সান্যাল। সুদীপ্তদা ব্যাকগ্রাউন্ডটা অল্প করে বলে দিই। সুদীপ্তদা হচ্ছেন সেবির সিকিউরিটি মার্কেট ট্রেনার এবং এনসিএফির ফাইন্যান্সিয়াল এডুকেটর। ওভার টু ইউ সুদীপ্তদা। ধন্যবাদ সূর্যদা। জমিয়া আড্ডার এই দারুণ পডকাস্টে আমাকে ডাকার জন্য। আসলে ডাকা মানে তো আড্ডা, আর আপনার সাথে থাকলে বিভিন্ন বিষয় আড্ডায় উঠে আসে। তো আড্ডার বিষয়টা কিছুটা শুনেছি আপনার থেকে, মানে আপনার চিন্তা ভাবনা সেই জায়গা থেকে। তা আজকে আমরা তাহলে কি বিষয় নিয়ে আড্ডা মারছি? যেহেতু এটা আগস্ট মাস, মানে আমাদের স্বাধীনতা দিবস, এবং আপনাকে পেয়েছি, আমরা কি আজকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে তো চারদিকে আলোচনা হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ধরা যাক, আচ্ছা, মহিলাদের মধ্যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এইটা নিয়ে আলোচনা করলে কেমন হয়? দারুণ দারুণ ব্যাপার। মানে যেহেতু আমাদেরটা মানে আলোচনাটা স্ক্রিপ্টেড নয় বা কোনো চিন্তা ভাবনা না, গল্প করতে করতে আমরা আড্ডা মারবো। একদম একদম। আসলে আপনি এমন একটা বিষয় বললেন না, তো হ্যাঁ, ধরুন কিছু জায়গায় যখন আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাই, তখন তো একটা প্রেজেন্টেশন রেডি থাকে, আমাদের কাছে একটা প্রিপারেশন থাকে। তো হঠাৎ করে আজকে আপনি এমন একটা সাবজেক্ট তুলে আনলেন, তো এটাকে নিয়ে বলতে গেলে না, মানে এটা শুধু অর্থনৈতিক না, এটা সামাজিক, অর্থনৈতিক সব জায়গা থেকেই এই বিষয়টা, এই ফিনান্সিয়াল ইনক্লুশন বিষয়টা, বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি একটু ধরুন, বিশেষত আগস্ট মাস আপনি যখন বললেন, তো আমাদের স্বাধীনতার মাস, আমরা অনেক বছর স্বাধীন হয়েছি। তো আমার একটা দেশাত্মবোধক গান, যে গান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেই গানের কিছু কথা আমার মনে পড়ে যায় আমার মাঝে মাঝে। এবং একটা সময় ছোটবেলা সেই গানটাকে একভাবে দেখেছি, আর এখন যত বয়সটা বাড়ছে, গানের মানেগুলো যেন একটু অন্যভাবে আমার কাছে আসছে। শ্রদ্ধেয় অতুল প্রসাদ সেনের গান, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। তো আজকে দেখুন, এর মধ্যে দিয়ে আমরা কি বলছি, ভারত লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে অবশ্যই তিনি নারী। আর নারী শক্তি যদি ঠিকভাবে জেগে ওঠে, তাহলে সে কিন্তু অনেক অশুভ শক্তিকে যেমন ধ্বংস করতে পারে, এবং সে একটা জাত বলুন, একটা দেশ বলুন, পুরো মানব সমাজের মধ্যে বলুন, সে একটা কিন্তু শুভ শক্তির সঞ্চার করে একটা সমৃদ্ধি তৈরি করতে পারে। দেখুন, এর মধ্যে আমরা যেমন একটা কথা বলছি, যে কথাগুলো আমার কাছে একটু অন্যভাবে আসে এখন। দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। এই দুঃখ দৈন্য, এই দৈন্য কথাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু মূলত যেটা ভাবে থাকি, কিন্তু মানসিক দৈন্য তো আছেই, কিন্তু মানসিক দৈন্যের সঙ্গে কিন্তু অর্থনৈতিক দৈন্যটাও একটা ভীষণভাবে জড়িয়ে থাকে। আর আমাদের দেশের মেয়েরা, যদি আমরা একটা কথা বলি, দেখুন, মা যদি ভালো হন, মা যদি ভালো করে মানুষ করেন, তাহলে ছেলে ভালো মানুষ হবে। মা যদি ভালো থাকেন, তাহলে ছেলেরা ভালো থাকবে। মা মানে শুধু কি মা? মা তো শুধু মা নন, তিনি তো হচ্ছে কারুর স্ত্রী, কারুর মা, কারুর সন্তান। তাই মা যদি, মানে নারী জাতি যদি ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু একটা সংসার ভালো হয়। দেখুন, আরো আরেকটা উদাহরণ আমি যদি চলে যাই, যে আগেকার দিনে আপনার হয়তো খেয়াল আছে, যে হয়তো আপনার বাড়িতেও পাবেন, আমি আমার বাড়িতেও দেখেছিলাম, সেই কাপড়ের মধ্যে কুরুশ দিয়ে বোনা মেয়েদের কাজ, তার মধ্যে লেখা থাকতো কি, মেয়েরাই বানাতেন, সংসার সুখী হয় রমণীর গুণে। ঠিক। তো রমণীর গুণগুলো কি কি? দেখুন, আবার যখন আমরা অর্থের দেবী হিসেবে যখন আমরা, বা সম্পদের দেবী হিসেবে, বা ঠাকুর হিসেবে আমরা যখন পুজো করি, তিনিও কিন্তু স্ত্রী, তিনি মা লক্ষ্মী। কারেক্ট। সিদ্ধির জন্য গণেশ, আর সম্পদের জন্য মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী অর্থাৎ নারী শক্তির হাত দিয়ে, নারী জাতির হাত দিয়েই কিন্তু একটা দেশের অর্থনৈতিক উত্থানও সম্ভব। তাহলে আজকে যে আমরা আড্ডাটা মারবো, তার একটি নামকরণও করা উচিত। তো আপনার সঙ্গে আপনার কথা বলতে বলতে, মানে আপনি ইন্ট্রোডাকশনটা এতটা সুন্দর দিলেন না,
তেমন একটা নতুন নাম মনে এলো। আজকে পর্বর নাম কি আমরা সুদীপ্তদা অর্থনেত্রী রাখতে পারি? রাখতেই পারেন, কারণ নেত্রী মানে তো যেটা আমাদের চোখের সামনে এখনকার দিনে ভেসে ওঠে যে রাজনৈতিক নেত্রী তো শুধু নন, নেত্রী মানে হচ্ছে যিনি রাস্তা দেখাবেন, ঠিক, যিনি দর্পণ হবেন সমাজের, যিনি দর্পণ হবেন আমাদের প্রত্যেকটা সংসারের, এবং যাকে সামনে রেখে আমরা এগোতে পারবো। তো নারী শক্তি যদি অর্থনৈতিকভাবে জাগ্রত হয় তাহলে ডেফিনেটলি তো দেশের অর্থনীতিতেও বলুন যে অর্থনেত্রী কথাটা কিন্তু খুব যথার্থ আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে যেহেতু আজকেরটা হঠাৎই একটা আড্ডা মারা ছলে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এবং কোনো প্ল্যানিং না করে আগে থেকেই, তো সেই জন্যই আমার এই নামটা কেন জানি না হঠাৎই মনে চলে এলো। আচ্ছা সুদীপ্তদা, আপনি যেটা বলছিলেন তার মানে আমরা কি বলতে পারি যে টাকা বা অর্থই স্বাধীনতা নিয়ে আসে? না, অর্থ শুধু স্বাধীনতা আনে এটা ভুল কথা, কিন্তু অর্থ বা সম্পদ কিন্তু একটা মেজর কম্পোনেন্ট। ওকে, মেজর কম্পোনেন্ট। এবং দেখুন কতগুলো জিনিস আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি তিনটে জিনিস আমি আপনাকে বলছি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এই তিনটে জিনিসের জন্য আপনি মানুন বা না মানুন কঠোর বাস্তব হচ্ছে আপনার অর্থের প্রয়োজন। ঠিক। এবার শিক্ষা ছাড়া, প্রথম জিনিস যদি শিক্ষাও আপনি ছেড়ে দিন, স্বাস্থ্য। কোনো জাতিকে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে তার আগে স্বাস্থ্য তৈরি করা দরকার, এবং এই স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় পুষ্টিগুণ বলুন বা খাদ্য বলুন, ভালো এই সব কিছুর জন্য আপনার টাকাটা দরকার। দ্বিতীয়ত আসছে হচ্ছে যদি শিক্ষা যদি যথার্থ না হয় তাহলে একটা জাতির মানবিক বিকাশ বা মানসিক বিকাশটা ঠিকভাবে হয় না। একদম। তো সেই শিক্ষাকে কিন্তু আজকে আপনাকে কিনতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। নারী পুরুষ নির্বিশেষে আপনাকে কিনতে হচ্ছে। আর মাথার ওপরে ছাদ, এটা তো বাদই দিলাম, এটার বিষয়ে আপনি ভালোভাবেই জানেন। তো এই সবগুলোর জন্য কিন্তু অর্থনৈতিকভাবে সম্পদশালী হওয়া উচিত, শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য। একটু যদি আপনি এটাকে এক্সপ্লেন করেন, মানে পরবর্তী প্রজন্মের ব্যাপারটা যদি আপনি এক্সপ্লেন করেন, মানে এবং সেখানে মহিলাদের রোলটা কি হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে মানে আমরা সাধারণত দেখি বাড়ির পুরুষরাই চাকরি করেন বা ব্যবসা করেন, এবং কিছু ক্ষেত্রে শহরের দিকে দেখা যায় যে মহিলারাও চাকরি করছেন, প্যারালালি ব্যবসাও করছেন। তো সেই ক্ষেত্রে মহিলাদের এবং পরবর্তী প্রজন্ম, মানে মহিলা বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে মা, কাকিমা, স্ত্রী, বোন, এইভাবে যারা সংসারটাকে ধরে রেখে দেন, তো সেই ক্ষেত্রে আপনি বলুন ব্যাপারটা। হ্যাঁ, মানে দেখুন কিভাবে করতে পারেন সেটা তো আমরা পরে আসছি বা আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু এখন আমাদের অবস্থাটা কীরকম জায়গায় এটাও আমাদের কিন্তু বোঝা উচিত। দেখুন চারদিকে নারী স্বাধীনতা নিয়ে প্রচুর কথা হচ্ছে, ঠিক। নারীবাদ, নারী স্বাধীনতা, এবং একই সঙ্গে বিরোধিতা হচ্ছে জেন্ডার বায়াসনেস যেগুলো রয়েছে তার উপরে। কিন্তু আদৌ বিষয়টা কি জায়গাতে, আদৌ বিষয়টা দেখুন আমাদের ভারতবর্ষের যদি সামগ্রিক চিত্রটা আপনি যদি দেখেন, আমার আপনার বাড়ি থেকে আরম্ভ করে পাড়া, শহর, দেশ, পুরো জায়গাতে, তাহলে সেখানে একটা জিনিস দেখতে পাবেন যে সেই রবি ঠাকুরের কথায় বলতে হয় যে প্রচ্ছন্নভাবে হলেও নারীকে আপন ভাগ্য জিনিবার কেহ নাহি দিবে অধিকার। কীরকমভাবে হচ্ছে, ধরুন আমরা বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা চাকরি করছেন আমরা দেখছি, কিন্তু সেই চাকরির সঙ্গে তাকে সংসারটাও সামলাতে হচ্ছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ বলুন বা উচ্চবিত্ত বলুন, আমরা অনেক সময় যেটা ভেবে নিচ্ছি যে পুরুষ মানুষ তিনি চাকরি করবেন এবং চাকরি করে টাকাটা এনে দেবেন, ঘরের কাজ তারা কিছু করবেন কিছু করবেন না। এটা একটা যদিও এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, বা এই কাজটা মেয়েরা করতে পারবে না, এটা ছেলেরাই করতে পারবে, এরকম ধারণাগুলোর মধ্যে কিন্তু আমরা এখনো বসে আছি। আর যার ফলস্বরূপ যে জিনিসটা হচ্ছে, এটা মেয়েদের মনেও একটা ধারণা এত দিনের ধরে লালিত হয়েছে যে, আমি যদি আপনাকে একটা শুধু পরিসংখ্যান বলি, যে মেয়েরা আজকে অনেক প্রচুর চাকরি করছে, তো আপনি দেখছেন তো একদম।
কিন্তু আপনি যদি দেখেন যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, আমাদের দেশের 72% মানুষ হ্যাঁ বা মহিলারা আর কি, 72% মহিলারা, তারা কিন্তু ভাবেন যে বৃদ্ধ বয়সে বা মানে অ্যাবাভ 60 or 65 সেই সময় তাদের রোজগার হচ্ছে কিন্তু তাদের বেটার হাফের, অর্থাৎ তার স্বামীর যে রোজগার সেটাই তার রোজগার। তাহলে এইটা যদি অর্থনৈতিক জায়গা থেকে মেয়েদের এই যে নির্ভরতা, অন্যের উপর পরনির্ভরতা, এই পরনির্ভরতাটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি যতই নারী স্বাধীনতার কথা বলুন, নারী কিন্তু সেই অর্থে স্বাধীনতা পাবে না। কারণ স্বাধীনতার একটা বড় জিনিস হচ্ছে অর্থনৈতিকভাবে তাকে একটা জোরালো জায়গায় তার একটা ভালো ভিত থাকতে হবে, যে কোনো মানুষেরই। তাহলে সুদীপ্তদা, মানে সেই পদক্ষেপটা নেওয়ার জন্য মহিলাদের বা নারীদের কি করা উচিত? মানে আপনি তো বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে আমি শুনেছি, এবং আদিবাসী এরিয়াতেও আপনি গিয়ে কাজকর্ম করেছেন, তো সেটা যদি আপনি একটু তুলে ধরেন যে আমরা তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল লিভারেজিং, মানে অনেক কিছু আমরা শহরে বসে আলোচনা করে, অনেক সেমিনার হয়, স্টক মার্কেটের ওপর হয় বা এমনি ফিনান্সের ওপরে হয়, কিন্তু খুব সাধারণভাবে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে মহিলাদের ওই অর্থনৈতিক উন্নতি সেটা কিভাবে করা যেতে পারে, বা ওনারা নিজেরা কিভাবে করতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন, সেই নিয়ে যদি আপনি একটুখানি বলেন। হ্যাঁ, এইটাকে নিয়ে দেখুন, আপনি যেহেতু বললেন যে আমার বিভিন্ন জায়গায় আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, তা একদম মানে হাটে মাঠের অভিজ্ঞতা যেটা আমি আপনাকে সেগুলো বলি। শহরের থেকে গ্রামের অনেকটা জায়গায় তফাৎ হয়, আবার কিছু বেসিক জায়গায় কিন্তু একদম শহরের খুব উচ্চ শিক্ষিত থেকে আরম্ভ করে সাধারণ মানে একদম গ্রামগঞ্জের যারা আদিবাসী ইয়েতে রয়েছেন, তাদের কিন্তু কতগুলো জায়গায় একই রকম। আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে ভারতবর্ষের যে, যদি আপনি কতগুলো পরিসংখ্যানকে আগে আপনাকে সামনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এমনি সময় ঠিক আছে, আমি সংসারের মধ্যে আছি, একজন মেয়ে, আমি সংসার করছি, আমি চাকরি করছি, করতে 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 একটা সময় তো কর্মক্ষমতা কমবে। তো মূল জায়গাটা কিন্তু সেই জায়গাতে একটা আটকাচ্ছে, এই যে পরনির্ভরতাটা। যদিও আমাদের দেশের মহিলারা এখন অনেকেই চাকরি বাকরি করছেন, এবং যদি আপনি দেখেন যে যারা বয়স্ক, মায়েদের মধ্যে যারা বয়স্ক আছেন, যারা অবসর গ্রহণ করেছেন, তারা চাকরি বাকরি করতেন কোনো কিছু, এবং তারা তাদের প্রিভিয়াস ওয়ার্ক প্লেস থেকে এখন পেনশন পাচ্ছেন। এই পেনশন পাওয়ার সংখ্যাটা কিন্তু মানে পুরো এল্ডারলি ওমেন পপুলেশন যারা আছেন, আচ্ছা, বয়স্ক যে মহিলা সম্প্রদায়, মহিলাদের মধ্যে থেকে তার মাত্র 1.7% তারা তাদের প্রিভিয়াস ওয়ার্ক প্লেস থেকে পেনশন পান। তাই নাকি? এত কম? 1.7%। আবার উল্টো দিকে আপনি যদি দেখেন যে মানুষের কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে একটা স্বাভাবিক কারণেই, যখন একটা অর্থনীতি আস্তে আস্তে উন্নত হয়, তখন দেখা যায় যে পপুলেশন রেটটা হয়তো একটু একটু করে কমছে, কিন্তু এল্ডারলি এজ গ্রুপ সেই পার্সেন্টেজটা বাড়ছে আমাদের দেশে। যদি একটু খুলে বলেন। মানে ধরুন আগে আমাদের দেশে মানে কি হচ্ছে, ধরুন লাইফ এক্সপেক্টেন্সি রেট, এটা আগে যা ছিল এখন বেড়েছে। কারেক্ট। এবং তার ফলে কি হচ্ছে যে বয়স্ক মানুষের সংখ্যা আমাদের জনসংখ্যার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ বাড়ছে। ঠিক। এবার এই যে পার্সেন্টেজ ওয়াইজ বাড়ছে, তারা কি একটা কোয়ালিটি লাইফ লিড করছে? প্রথম জিনিস হচ্ছে, এখন কিন্তু এল্ডারলি এজ গ্রুপকে এখন আর 60 লোকে ধরে না, এখন মোটামুটি ধরে হচ্ছে 65। আচ্ছা। এবার আমাদের একটা সাধারণ মানুষের, এটা আপনি স্ত্রী পুরুষ নির্বিশেষে, আমরা আমাদের বার্ধক্যের সময়টার কথা ভাবি না। আমরা চিরকালই ভাবি আমরা চিরকালই একই রকম শক্তি থাকবে। তো তারপরে আমরা নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো ভীষণভাবে করি না। আর যার ফলশ্রুতি হিসেবে কি হচ্ছে জানেন, যদি আজকে আমাদের ভারতবর্ষের একটা হিসেব আমরা দেখি, ভারতবর্ষে যদি একটা রাজ্য স্তরের হিসেবে যদি দেখা যায় যে 65 বছরের ওপর যে স্ত্রী পুরুষ নির্বিশেষে যে পপুলেশন আছে, তাদের কতটা কি কাজ করতে হচ্ছে এখনো তাদের গ্রাসাচ্ছাদনের জন্য। আচ্ছা। সেইখানে যদি আপনি দেখেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই মুহূর্তে বলবো না, এটা যে সেন্সাস 2021-এর যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের প্রতিবেশী রাজ্য বিহার,
বিহারে এখনো পর্যন্ত 51% অফ এল্ডারলি পপুলেশন 51% অফ এল্ডারলি পপুলেশন যারা 65 বছরের ওপরে, আমি কিন্তু বলছি আচ্ছা। মোটামুটি, তাদের কিন্তু এখনো গ্রাসাচ্ছাদনের জন্য বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে। এই তো মানে হিউজ একটা পার্সেন্টেজ, মানে 51 মানে তো মানে মোর দেন 51%। এবার যদি আপনি তার থেকে একটু কম দেখেন, তারপরে আছে আপনার মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, এখানে নিয়ার অ্যাবাউট 48%। আর আমাদের পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা একই জায়গাতে রয়েছে। পশ্চিমবঙ্গ এবং হরিয়ানাতে মোটামুটি 2021 সেন্সাস অনুযায়ী 31% নিয়ার অ্যাবাউট মানে অফ এল্ডারলি পপুলেশন, তাদের এখনো কাজ করতে হচ্ছে। আর যদি আপনি সবচেয়ে কমটাও দেখেন, সেটা হচ্ছে 22% গোয়াতে। আচ্ছা, ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থাটা। এই অবস্থার মধ্যে যারা মানে ফিমেল পপুলেশন, তারা কিন্তু আরো বেশি নেগলেক্টেড হচ্ছে। ওকে। এবার এইটার প্রথমে হচ্ছে আপনার ওষুধটা দেখতে গেলে তো আগে, ওষুধ দিতে গেলে তাকে অসুখটা বুঝতে হবে। নিশ্চয়ই। এবার অসুখটার মধ্যে কি কি পড়ছে সেইগুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি। নারী ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট, আর্থিক স্বাধীনতা ও সঞ্চয়লগ্নির বিষয় কেন্দ্র করে আমরা যখন আলোচনাটা করছি, তাহলে প্রথমেই আপনাকে আরেকটা প্রশ্ন করি যে ওমেন এম্পাওয়ারমেন্টকে আমরা যদি একটা অসুখ বলে ধরি, তাহলে এর ওষুধটা কি? প্রথম কথা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট এটা অসুখ নয়। ল্যাক অফ ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ এক্স্যাক্টলি ল্যাক অফ কারেক্ট women empowerment, particularly in case of financial, as far as financial education or wealth creation is concerned. তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখুন, এটা না একটা কারণ না, এর পেছনে অনেকগুলো অসুখ একসাথে হয়ে ব্যাপারটা বেশ জটিল হয়ে আছে। প্রথম জিনিস দেখুন, প্রথম জায়গাটা যেটা আমরা দেখছি যে মানুষের সম্পদ আসে কোত্থেকে, মানুষ জমাবে কোত্থেকে। প্রথম জিনিস কি, আপনাকে জমাতে গেলে তো আগে রোজগার করতে হবে। ঠিক। আর এই রোজগারের জায়গাতে আমাদের ভারতবর্ষের মহিলারা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছেন। কিন্তু আমরা তো দেখছি যে গ্রামগঞ্জেও মহিলারা মাঠে ঘাটে কাজ করছেন, শহরে চাকরি করছেন। একদম। তাহলে মহিলারা পিছিয়ে আছেন কি করে বলছেন? কারণ দেখুন, আপনি এই ঘরে আমাকে দেখতে পাচ্ছেন, এই ঘরের বাইরে বেরোলে 100টা লোককে দেখতে পাচ্ছেন। ঠিক। আবার এই চত্বরটাই পুরো পাড়াটা যদি আপনি পুরো একসাথে একটু ওপর থেকে দেখতে পান, ধরুন 10 তলার ওপর উঠে গেলেন, তাহলে আপনি 1000 জনকে দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এখন চন্দ্রযানে চড়েন, তাহলে সারা পৃথিবীর লোককে দেখতে পাবেন। তাহলে আমার সেই পরিসংখ্যানটাকে আমার দরকার, যেটাকে আমি চন্দ্রযানে বসে সারা ভারতবর্ষকে দেখতে পাবো। আর সেই জায়গাতে দাঁড়িয়ে জানেন কি অবস্থায় রয়েছি আমরা? মোটামুটি যেটাকে ধরা হয় যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেটাকে আমরা বলি LFPR, ওকে, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, একটা দেশের মেল ফিমেল দুটো একে নিয়ে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যদি আপনি মেয়েদের ক্ষেত্রে এই পার্টিসিপেশন রেটটা, যেখানে লেবার ফোর্সের মধ্যে ওমেন কন্ট্রিবিউশন কতটা, সেইটাকে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে অনলি 20 to 25%, যেখানে গ্লোবাল অ্যাভারেজ সারা বিশ্বের গড় যে শ্রম শক্তি, মহিলা শ্রম শক্তি যেটা, সেটা কিন্তু অ্যাভারেজ হচ্ছে আপনার 47%। অর্থাৎ আমরা কিন্তু প্রায় 27%-এর মতো প্রায় পেছিয়ে আছি। ঠিক। তাহলে এই যদি 27%-এর মতো আমি যে পেছিয়ে আছি, এটা একটা বড় কারণ। তার মানে কি, আমার রোজগারটা প্রথমে আসছে না। এরপরে আপনি আসুন আরেকটু পেছনে, আমরা কেন পেছিয়ে আছি? তার কারণ হচ্ছে কি, ধরুন এটা কিন্তু এই কারণটার একটা পেছনে অনেক পুরনো ইতিহাস আছে। আমাদের দেশে ধরুন যখন শিক্ষার প্রসার হয়েছিল, আপনি যদি মনে করেন সেই সময় মানুষকে, তখন অবশ্যই আমাদের জন্মের আগে, স্বাধীনতারও আগে, এই সময়টা যখন নারী শিক্ষার প্রসার হচ্ছে, সেই সময় বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ডেকে আনতে হতো, যারা স্কুল করেছিলেন সেই সময় দাঁড়িয়ে। সেটা আপনি সিস্টার নিবেদিতাকে বলুন বা অন্যান্য যারা নারী শিক্ষার জন্য কাজ করেছেন, সে আপনি বেথুন সাহেবকে আপনি যদি বলেন, তাহলে প্রত্যেকে বাড়িতে গিয়ে গিয়ে ডেকে ডেকে আনতে হয়েছে। এবং তখন একটা জায়গাটা তৈরি করা হয়েছিল যে শিক্ষা পেলে যে কোনো মহিলা তারা বিধবা হয়ে যাবে, অর্থাৎ তাদের স্বামী মারা যাবে, এই একটা ভয়। কারণ ধরুন যখন বাল্য বিবাহ হতো,
তখন বিষয়টা কি যে তাকে অন্য বাড়িতে আমি সমর্পণ করে দিলাম। তখনকার একটা সামাজিক চিন্তা ভাবনা ধারণা যে মেয়েরা যদি বেশি শিক্ষা পেয়ে যায় তাহলে তারা সংসারকে মানবে না, সংসারের কাজ করবে না। রিসেন্টলি ধরুন এটা কিন্তু তখন ছিল, এখন নেই তা নয়। আপনি পশ্চিমবঙ্গেও পাবেন গ্রামাঞ্চলে গেলে, বা অন্যান্য প্রদেশে গেলেও আপনি পাবেন, যেখানে কিন্তু মেয়েদের মূলত তৈরি করা যায়। আমি গতকালকেই আমি যদিও একটি সিনেমা দেখছিলাম, আমি সেই সিনেমাতেও মূল বিষয়, খুব রিসেন্ট সিনেমা, সেখানে একটা ইয়েটা দেখাচ্ছে যে স্বামী বেশ প্রতিষ্ঠিত আর কি, তিনি ব্যবসায়িক ইয়েতে প্রতিষ্ঠিত, এবং তার স্ত্রী তিনি নিজেকে আলাদা করে একটা কিছু করতে চাইছেন, কোনো ব্যবসা করতে চাইছেন বা নিজেকে আলাদা করে কিছু করতে চাইছেন। তার মেয়ে বড় হয়েছে, সেই মেয়ে আস্তে আস্তে নিজে একটা ব্যবসার ক্ষেত্রে নিজে আলাদা করে দাঁড়াতে চাইছে। কিন্তু ভদ্রলোক একটা জিনিস করছেন, তার সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়তো শিক্ষার বিষয়ে তার মেয়েকে অ্যালাউ করছেন, তার স্ত্রীকেও কিছু জায়গায় স্বাধীনতা দিয়ে করছেন, কিন্তু সেই জায়গাতে তিনি কিন্তু একটাই কথা বলছেন, তুমি যেখানে যাই করো, তোমার কাজ হচ্ছে, প্রথম হচ্ছে তুমি সংসার ঠিকঠাক রাখবে, আর নারীর কাজ হচ্ছে প্রজনন। এই জায়গাটাকে যে বেঁধে দেওয়া চিরকাল ধরে চলে আসছে, এইটা কিন্তু একটা বিরাট ভাবে নারী শক্তিকে পিছিয়ে রেখেছে, মানে সামাজিক চিন্তা ভাবনা। আর এই পিছিয়ে থাকার ফলে কি হয়েছে, শিক্ষার জায়গাটা এখন, যদিও আমরা ধরুন শহরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এটাকে মানতে শহরে দাঁড়িয়ে হয়তো কষ্ট হবে, যে একজন মেয়েও ভালো কলেজে পড়ছে, বাইরে যাচ্ছে, কিন্তু আমাদের কলকাতা শহর বা টিয়ার 1 টিয়ার 2 সিটিগুলোর বাইরেও তো একটা পশ্চিমবঙ্গ আছে, একটা ভারতবর্ষ রয়েছে। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে কিন্তু এখনো মেয়েরা অনেক পিছিয়ে আছে। তারা যারা নিজেরা করতে পারছেন, উঠে আসছেন, তারা কিন্তু এটাকেই প্রমাণ করছেন যে উঠে আসাটা কত কষ্টকর। এবং যেসব মহিলারা এই জিনিসটাকে করতে পারছেন, এই ধারণাটাকে ভেঙে তাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে সম্পদশালী হতে পারছেন, এবং তার ফলে আর তার আশপাশটাকেও অনেকভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছেন, তারা সত্যি শ্রদ্ধেয় আমাদের কাছে। কিন্তু তাদের এই লড়াইটা কিন্তু এটাকেই প্রমাণ করে যাচ্ছে বারবার করে, যে এই যে শিক্ষা, প্রথম কথা হচ্ছে আপনার যে পুঁথিগত শিক্ষা বলুন বা এমনি যে বুনিয়াদী শিক্ষা বলুন, এই শিক্ষা ব্যবস্থাটা যদি ঠিকভাবে আসে, তারপরেই কিন্তু একটা মানুষের অর্থনৈতিক শিক্ষাটা সে পা দিতে পারবে। তার কারণ অর্থনৈতিক শিক্ষার আগে আপনি যখন পড়াশোনা শিখছেন, পড়াশোনা শেখার পরে কিন্তু আপনার মন অনেক জাগ্রত হচ্ছে, আপনার চিন্তা অনেক ভাবতে শিখছে, আপনার মস্তিষ্ক অনেক চিন্তা করতে শিখছে। এই চিন্তাগুলোর মধ্যে থেকে আপনি যুক্তি দিয়ে ঠিক ভুলটাকে বেছে নিতে পারছেন, সেটা অর্থনীতির ক্ষেত্রেও। এই জায়গাটা, অর্থাৎ এই অর্থনৈতিক শিক্ষা এবং শিক্ষার পরবর্তী ধাপ হচ্ছে অর্থনৈতিক শিক্ষা। অর্থনৈতিক শিক্ষাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যেখান থেকে মহিলারা এখনো পিছিয়ে আছেন। আরও কতগুলো কারণ, এবার যে ধরুন যে চাকরি করতে গেলে বা রোজগার করতে গেলে কতগুলো জায়গায় এখনো পর্যন্ত যদি আপনি আমাদের দেশে আপনি দেখেন যে, এটুকু বলতে খারাপ লাগলেও এটা বাস্তব, যে আপনার পারিপার্শ্বিক জায়গায় যে আপনি একজন মহিলা চাকরি করতে যাচ্ছেন, আসছেন, তার কর্মক্ষেত্র, এই সব জায়গাগুলোতেও অনেক ক্ষেত্রে কিন্তু এখনো তারা নিরাপত্তাহীনতায় ভোগেন বা নিরাপত্তাহীনতা আছে। এটা বারবার করে সারা ভারতবর্ষের বিভিন্ন খবর, তথ্য, এগুলো কিন্তু আমাদের সামনে এটাই প্রমাণ করছে। আর তার পাশাপাশি ধরুন আরেকটা যে জায়গাটা রয়েছে, এই যে এত বছর ধরে মহিলাদের যে জায়গাতে রাখা হয়েছে, যে তুমি বাড়ির বিষয়টা দেখো, টাকা পয়সার বিষয়টা পুরুষরা দেখবেন, এর থেকে প্রথম জিনিস কি হয়েছে, যে তারা অর্থনীতির যে যেখান থেকে টাকাটা আসছে, সেই জায়গাটাকে তারা বুঝতে পারছেন না, এবং বাড়ির যে টাকা পয়সা এলে তার আয় ব্যয়ের হিসেবগুলো বাড়ির পুরুষ মানুষরাই দেখছেন। এর ফলে কি হচ্ছে, যে একজন মহিলা তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন, এবং
যখন তিনি রোজগারও করছেন, দেখবেন আমি অনেকের সাথে এরকম কথা বলেছি যে তারা হয়তো মানে চাকরি বাকরি করছেন বা কিছু, তখন তাদের যখন জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি কি মানে কীরকমভাবে কি ইনভেস্ট করেন, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কি, তারা বেশিরভাগ সময় তারা বলেন যে আমার হাজব্যান্ড জানেন, আমার হাজব্যান্ড জানেন, কিন্তু আমি রোজগারটা করছি, রোজগারটা তো আমাকে আমার মেধা এবং শ্রম দিয়ে করতে হচ্ছে, তাহলে আমার হার্ড আর্ন মানি সেইটার প্রপার ইউটিলাইজেশন এটা কিন্তু আমার জানাটা ভীষণ উচিত। এবং আর একটা জায়গা আমি বলবো যে মেয়েদের যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে যে একটা সংসার যে চলছে তার আয় ব্যয় পুরো বিষয়টার, কারণ ধরুন দুজনে রোজগার করে আনছে। আজকের দিনে দেখুন আমরা বিশেষত যদি শহরে বলি যে আগেকার সময় কি হতো, শহরের ক্ষেত্রে আমি যদি শুধু শহর কেন্দ্রিকও বলি, নগর কেন্দ্রিক গিয়েতেও হাজব্যান্ড রোজগার করে আনছেন, বাড়িতে একটা টাকা তিনি দিয়ে দিচ্ছেন, সেটা থেকে হয়তো সংসার চলছে, ছেলেও ভালো করে জানছে না যে কি মানে কোথা থেকে রোজগার হয় কি হয়, বাবা রোজগার করে আনছেন, অতএব ওই চিন্তাটা তার। এটা একটা সময় ছিল, অর্থাৎ বাড়িতে একজন রোজগার করতো, তার উপর ডিপেন্ডেন্ট আরও ধরুন দুজন ছিল বা চারজন ছিল। আজকের দিনে দেখুন শহরে দাঁড়িয়েও বিশেষত চারজন যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে চারজনই রোজগার করছেন, ঠিক চারজনই রোজগার করছেন। বহু পরিবার আছে যেখানে সবাই রোজগার করছেন, কারণ এই সবাই রোজগার, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং একই ইয়েতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই একটা ইয়ে থাকে জীবনযাত্রার মান উন্নয়ন, এবং সেই জায়গা থেকে চারজনই রোজগার করছেন। কিন্তু সমস্যাটা কিন্তু এখানে ওই একটা জায়গায়, যিনি ফিমেল যিনি আছেন, যিনি আর্ন করে আনছেন, তিনি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তার টাকাটা যে রোজগার করে আনছেন তার এক্সপেন্ডিচার আর ইনকামের অধিকাংশটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন যে মেল কাউন্টার পার্ট আছে তার উপরে। আচ্ছা সুদীপ্তদা, তাহলে আপনি যদি একটু বলেন যেসব মহিলারা ইনকাম করছেন, তো আমার দুটো প্রশ্ন আপনার কাছে। তো তারা কিভাবে সঞ্চয় করবেন, বা যারা চাকরি না করে বা ছোট ব্যবসা করতে ইচ্ছুক, কারণ গভর্নমেন্টের এখন অনেক মানে ইয়ে আছে, স্কিম আছে, যাতে তারা ফিমেল এন্টারপ্রেনিউরদের হেল্প করছে মানে নতুন ছোট ছোট ব্যবসা করার জন্য। সেটা কিভাবে করা যেতে পারে এবং যে স্কিমগুলো আছে যদি একটুখানি বলেন। আর দু নম্বর হচ্ছে সঞ্চয় কিভাবে মহিলারা করতে পারেন। হয়তো দেখা গেল যে ওনার স্বামী চাকরি করে আনছেন বা ব্যবসা করে একটা টাকা উপার্জন করছেন, তার থেকে ওনারা কীভাবে সঞ্চয় করতে পারেন ভবিষ্যতের জন্য। দেখুন এই জায়গাটাতে বিশেষত আমরা যেহেতু আজকে একদম ফিমেল নিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, তাহলে আমরা পার্টিকুলার সেই জায়গাটাই যদি ফোকাস করি, প্রথম জিনিস হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে জমানোর, আমি আপনাকে জাস্ট ছোট ছোট কতগুলো টিপস বলতে পারি আর কি। বলুন না, মানে এইভাবে বলবেন যাতে একদম প্রান্তিক যারা আছেন তারাও যাতে উপকৃত হয়। ধরুন মাসে 500 টাকা 200 টাকা কীভাবে জমানো যেতে পারে। আবার যারা শহর কেন্দ্রিক, যারা হয়তো কিছুটা মিউচুয়াল ফান্ড বোঝে, কিছুটা রেকারিং ডিপোজিট বোঝেন। ঠিক আছে, আমি সেই জায়গায় আস্তে আস্তে ঢুকছি। তার প্রথমে আমরা শহর থেকে দূরে চলে যাই। ঠিক আছে, শহর থেকে দূরে এবার মানে আমি ধরুন গত সপ্তাহতেই আমি একটি বর্ধমান জেলার একটি গ্রামে গেছিলাম, একটি সেলফ হেল্প গ্রুপ মহিলাদের, তাদের একটা অনুষ্ঠানে আমি গেছিলাম। তো সেইখানে মহিলারা কিভাবে কাজ করছেন, প্রথম কথা হচ্ছে তাদের ওখানে আমি আবার এটা অনেকদিন বাদে গেলাম, একটা আনঅর্গানাইজড ওয়েতে একসময় তারা চলছিল, কিন্তু তাদের প্রথম যে জায়গাটা ছিল যে তাদের অর্থাভাবটা ছিল একটা কাজ করতে গেলে। তারা এই বিভিন্ন ধরুন আচার বানাচ্ছেন কেউ বা অন্যান্য, যে তাদের কেউ বেতের ঝুড়ি বানানো এইসব নিয়ে করে এগুলোকে তারা বাণিজ্যিকভাবে নিয়ে আসতে চাই। মানে এটা আপনি যাওয়ার আগে থেকেই চলছে এই জিনিসটা, কিন্তু তাদের টাকা পয়সা সেরকমভাবে নেই। তো একটা জিনিস ধরুন তাদের প্রথম জিনিস এই ইনভেস্টমেন্ট, ধরুন আপনার সঞ্চয়, শুধু সঞ্চয়টা তো করলে হবে না। সঞ্চয় আপনি কি করছেন না, আপনি বাড়িতে টাকাটা জমিয়ে রাখছেন, এটা যে আপনার জমানো, এবার হচ্ছে টাকাটাকে লাগাতে হবে কোথাও, মানে একটা সেভিংস একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, একটা ইনভেস্টমেন্ট। এবার যেখান থেকে আমার টাকাটা আমার জন্য আরও ওয়েলথ ক্রিয়েট করবে, এই ওয়েলথ ক্রিয়েট করার জায়গাটাতে এরাও জায়গা খোঁজেন, কিন্তু অনেক সময় শুধুমাত্র লোকের কথার বশবর্তী হয়ে বা ভুল জায়গাতে গিয়ে বিভিন্ন এই চিটফান্ড যেগুলো নিয়ে হয়তো আমরা পরে কোনো দিন কথা বলবো বা ইয়েতে,
তো চিটফান্ডগুলোতে হয়তো টাকা রেখে পেলেন। ইনভেস্টমেন্টের প্রথম জিনিস যেটা আমি সেদিনও ওনাদের বললাম, যেটা আপনি বোঝেন না আপনি সেখানে টাকা রাখবেন না। আচ্ছা, তাতে কিছু কম টাকা আসা ভালো, ঠিক। কিন্তু যা বোঝেন, আমি পরিষ্কার জিনিস হচ্ছে আপনি ব্যাংকটাকে বোঝেন, ব্যাংকের সিস্টেমটাকে বোঝেন, ব্যাংকে আপনি বিশ্বাস করেন, পোস্ট অফিসকে বিশ্বাস করেন, সেখানেই টাকাটা রাখুন, কিন্তু কম কম করে। এবার ধরুন তার মধ্যে আমার দুরকম জিনিস এলো। মিটিংয়ের পরে আমাকে দুজন এসে জিজ্ঞেস করলে, আপনি তো এসব কথা বললেন, কিন্তু টাকাটা জমাবো কি করে, এত বাচ্চা কাচ্চা অমুক তমুক সব কিছু নিয়ে। তো আমি তার কথা শুনলাম। ঠিক তারপরেই এক ভদ্রমহিলা এলেন, তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি কি করে একটু একটু করে টাকা রাখতে পারি বলুন তো, কারণ আমার দুটি বাচ্চা, হ্যাঁ, আর সেই দুটি বাচ্চাকেই তো আমাকে বড় করতে হবে, আর আমার স্বামীর রোজগারও খুব বেশি কিছু নয়, কিন্তু এদের পড়াশোনায় খুব মাথা, একটি বোধহয় ক্লাস 1-এ পড়ে বা 2, এবং যাই হোক ওনার একটা স্বপ্ন হচ্ছে ছেলে মেয়েগুলোকে দাঁড়া। এবার তার জন্য আমি কিভাবে অল্প অল্প করে টাকাটা, আপনি স্যার যেটা বললেন আমার ভালো লাগলো, আর একটু উনি ডিটেলসে জানতে চাই। যেন দেখুন দুজনেরই কিন্তু আমি মোটামুটি কথা বলে দেখলাম, এনার হয়তো 3টি সন্তান, আরেকজনের 2টি সন্তান। একজন বলছেন যে 3টে সন্তান বা 2টি সন্তান, এতগুলো সন্তান অর্থাৎ খরচ, তাহলে আমি টাকা জমাবো কি করে। আরেকজন বলছেন যে তারও বাড়িতে সন্তান আছে এবং তারও চাপ আছে, কিন্তু এদের জন্য আমি যদি টাকা না জমাই তাহলে এদের ভবিষ্যৎটা দাঁড়াবে কি করে। তার মানে হচ্ছে বেসিক্যালি দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। দৃষ্টিভঙ্গি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একজন মায়ের জায়গা থেকে উনি বলছেন। এবার হচ্ছে কি করে আমরা কম কম করে জমাতে পারি, প্রথমে আমরা সেটাই আসি। বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু সৃষ্টি হয়, ঠিক। তো বিন্দু বিন্দু জলের মধ্যে আমরা একটা জিনিস বলছি, ধরুন আজকে আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যদি পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তের একটা খুব জনপ্রিয় ফিনান্সিয়াল স্কিম হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক, আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন আমি অন্তত গ্রামান্তরগুলোতে আমি কথা বলেছি, আমি জিজ্ঞেস করি যে মা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি করেন, এই টাকাটা যে পান, তো মোটামুটি ধরুন জেনারেলিতে 1,000 টাকা করে পায় সবাই, আর এছাড়া আপনার শিডিউল কাস্ট যারা আছেন তারা 1,200 টাকা করে পাচ্ছেন এই মুহূর্তে, তো পরে হয়তো বাড়তেও পারে। হ্যাঁ হ্যাঁ, শুনছি। তো এবং এই স্কিমটা এখন এমনিতেও জনপ্রিয় হচ্ছে, অন্যান্য বেশ কিছু রাজ্যও শুনছি অ্যাডাপ্ট করছেন বা করেছেন এরকম। তো এবার আমি যখন জিজ্ঞেস করছি ওনাদের যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনারা কি করেন, তার মধ্যে একটা সংখ্যা আছে যাদের একটু বয়স হয়েছে, তারা অনেক সময় বলেন যে সংসারের পেছনে সব খরচ হয়ে যায়, কিন্তু একটা বড় পার্ট আছে যারা এই টাকাটা পেয়ে তাদের হয়তো বেশিটাই তাদের কিন্তু শখ পূরণের জন্য চলে যায়। মানে এটা কি গ্রামের দিকে বা গ্রামাঞ্চলে আমি বলছি আপনাকে, গ্রামাঞ্চলে বা একটু মফস্বল এলাকাগুলোতেও তাই। তো গ্রামাঞ্চলে এটা কিন্তু মানে একদম আপনি বলতে পারেন সেই কোচবিহার থেকে আরম্ভ করে, কোচবিহার জলপাইগুড়ি থেকে আরম্ভ করে এদিকে আপনি মেদিনীপুর, সব জায়গায় ছবিটা এরকম। তো আমরা মোটামুটি ধরুন যেটা আমরা যে কোনো আর্নিংয়ের যে ম্যানেজমেন্টটা আমরা করতে বলি, যে কিভাবে যে আপনার প্রতি 100 টাকা রোজগারের মধ্যে আপনারা 50 টাকা আপনি, যে আপনার এগুলো খুব অবশ্যই প্রয়োজনীয়, যেগুলো না করলে আপনার হবে না, আপনি তার জন্য খরচা করুন। মানে ফুড, ক্লোদিং, শেল্টার আর এডুকেশন অবভিয়াসলি। তারপরে হচ্ছে আপনার 20 টাকা অবধি আপনার কমফর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য, আর 30 টাকা মানে টোটাল আর্নিংয়ের 30% আপনি অন্তত সেভ করুন। তো সেই জায়গাটা দাঁড়িয়ে ওনাদের সঙ্গে যখন আমরা কথা বলি, প্রথম জিনিস হচ্ছে এই যে অনুদানটা ওনারা পাচ্ছেন, এটাকে তো করার মূল কারণ হচ্ছে যাতে মহিলারা তাদের নিজস্ব একটা সত্তা, নিজস্ব একটা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটা উপভোগ করতে পারে। এই উপভোগটার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেটা একটা বড় জিনিস দেখা যায়, তাদের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে এরকম শর্ট টার্ম মানে প্রজেকশন ওনারা দিতে পারেন আর কি, বা বলতে পারেন এনারা শর্ট টার্ম প্ল্যানিংয়ে চলেন। আমার বুঝলাম, যদি বলেন ধরুন এটাকে শর্ট টার্ম প্ল্যানিং বলতে, যে আমি আজকে আমার কাছে 1,000 টাকা আছে, বা আজকে আমার কাছে 500 টাকা আছে,
সামনের মাসে যদি আমি আরো 1,000 টাকা পাই তাহলে 1,500 টাকা হবে, তো 1,500 টাকা দিয়ে আমি একটা জিনিস কিনবো, বা খুব বেশি হলে ধরুন 1 বছরের মধ্যে আমি একটা জিনিস কিনবো বলে কিছু জমাচ্ছি। আচ্ছা, কিন্তু এটার যে একটা দীর্ঘস্থায়ী একটা প্ল্যান করা যেতে পারে, সেই জিনিসটা ওনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না, বা তাদের বোঝানো হয়নি কখনো। ওকে, তার কারণ কি, আমাদের ওই প্রথম জায়গা থেকেই বলছি যে আমার বেশিরভাগ সময় কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িগুলোতে মেয়েদের জানানোই হয় না যে বাড়ির কি কি সেভিংস আছে। ঠিক, মানে আপনি দেখবেন এটা খুব কমন যে হয়তো যিনি মেন আর্নিং মেম্বার তিনি চলে গেছেন, তার হয়তো বিভিন্ন জায়গায় টাকা পয়সা জমানো আছেন, এবার তার মানে স্ত্রী তখন দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন যে কোথায় কি টাকা রেখে গেছেন কিছু আমি জানি না, কিভাবে ফিনান্সিয়াল প্ল্যান হবে। যিনি রেখে গেছেন তিনি সংসারের জন্যই রেখে গেছেন, কিন্তু তিনি এনাকে জানিয়ে যাননি। এই জানাগুলো ভীষণ দরকার ছিল। এই জানাগুলো যদি থাকে তাহলেই কিন্তু একটা অন্য মানুষটাও কিন্তু ভাবতে শিখবে যে আমার 20 বছর 30 বছর এর পরের প্ল্যানিংগুলো কি হতে পারে। একদম ঠিক বলেছেন। এই জায়গাগুলো এরা বুঝতে কারণ এটা পারছেন একটা না। পরিসংখ্যানও আছেন বোধহয়, কোনো ব্যক্তি গত হওয়ার পরে তার 80 to 85% পর্যন্ত টাকা বোধহয় রিকভার করা যায়, যেহেতু মানে পুরোটার কোনো হিসাব উনি কখনো যদি রেখে যাননি বলে। অনেক সময় কোনো হয়তো অন্য কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল, নমিনি হয়তো করা আছে, কিন্তু মানে কেউ জানে না যে ওখানে করা ছিল, বা কোথাও জমি কেনা আছে সেটা হয়তো বাড়ির লোকই জানে না। একদম একদম একদম, মানে এই সমস্যাগুলো হচ্ছে একটা বড় সমস্যা। তো আমি ওনাদের ক্ষেত্রেও বলি, বা সাধারণ ক্ষেত্রে, আমি প্রথম জিনিস হচ্ছে যারা একদম ধরুন আমাদের শহর কেন্দ্রিক নন, যারা ক্যাপিটাল মার্কেট বোঝেন না কিন্তু ব্যাংক পোস্ট অফিসটা চেনেন এবং যাতায়াত আছে, তো সেই ক্ষেত্রে আমি তাদের একটা পরিসংখ্যান তাদের বা একটা হিসেব তাদের আমি বলি, সেটা আমি এখানেও বলছি আপনাদের। ধরুন 1,000 টাকা, এই 1,000 টাকা যদি পুরোটাই জমানো যায় সবচেয়ে ভালো। তো সেটা তো সম্ভব না সেটা কখনো। তো আমি একটা 1,000 টাকার হিসেবে ওনাদের বলি, সেটা হচ্ছে যে ধরুন একজন যদি রেকারিং ডিপোজিট করে 1,000 টাকা ব্যাংকে, এই 1,000 টাকা যদি রেকারিং ডিপোজিট হয় এবং সেটা যদি মোটামুটি 30 বছরের জন্য হয়, ব্যাংকে মোটামুটি ধরুন রেকারিং ডিপোজিটে আমি একটা ফ্ল্যাট বলছি 30 বছরের জন্য, না হলে যে জিনিসটা করা যেতে পারে 5 বছর বা 10 বছরের জন্য একটা রেকারিং ডিপোজিট করা ব্যাংকে গিয়ে। অর্থাৎ রেকারিং ডিপোজিট জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি একদম প্রত্যন্ত মানুষদের জন্য, সেটা যে রেকারিং ডিপোজিট হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের এমন একটা সঞ্চয় স্কিম, এটা কিন্তু স্বল্প সঞ্চয়ের থেকেও করা যায়, এমনকি পোস্ট অফিসে 10 টাকা থেকেও বা 10 টাকা থেকেও করা যায় আর কি। তো এই স্কিমটার ক্ষেত্রে আপনি প্রথম মাসে যে আপনি দিচ্ছেন, প্রথম মাসে যা দিচ্ছেন, দ্বিতীয় মাস তৃতীয় মাস, এইভাবে পুরো ওই সময়কালটার মধ্যে আপনি 2 বছর 3 বছর 5 বছর 10 বছর যাই করুন, আপনি প্রত্যেক মাসে একই টাকা দিয়ে যাবেন, এবং যখন আপনার সময় শেষ হবে তখন আপনি সুদ টাকাটা পাচ্ছেন। ফিক্সড ডিপোজিটের সাথে এর তফাৎটা হচ্ছে, ফিক্সড ডিপোজিট আপনি মাঝখানে দরকার হলে প্রিম্যাচিওর করতে পারেন একটা পেনাল্টি বা ফাইন দিয়ে, কিন্তু এক্ষেত্রে আপনার সেই স্কোপটা নেই। এক্ষেত্রে আপনাকে অ্যাট ম্যাচিওরিটি আপনাকে টাকাটা তুলতে হবে। এই তো বিষয় রেকারিং ডিপোজিটে। তো ব্যাংক পোস্ট অফিসের ক্ষেত্রে আমি যদি ধরে নিচ্ছি ধরুন 7% যদি আপনার ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে যদি 1,000 টাকা আমরা 30 বছরের জন্য রাখি, মানে 1,000 টাকা করে প্রত্যেক মাসে, তাতে আমি ইনভেস্ট করছি টোটাল 3,60,000 টাকা। আচ্ছা, কারণ 1 বছরে 12,000 টাকা জমাচ্ছেন 12,000, 10 বছরে 1,20,000, এইভাবে 30 বছরে 3,60,000 টাকা। 3,60,000 টাকা আপনাকে কিন্তু 30 বছর বাদে আপনাকে টোটাল রিটার্ন দিচ্ছে আপনার 8,60,000 টাকার কাছাকাছি, ওই 8,59,900 সামথিং হবে। অর্থাৎ আপনার এটা টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 12,20,000 কাছাকাছি। 1,000 টাকা দিয়ে 1,000 টাকা করে প্রত্যেক মাসে 12,20,000। এবার আমি কেন বলছি 12 লাখ, তাহলে একটা জিনিস মনে হতেই পারে যে সারা জীবন যদি জমিয়ে গেলাম তাহলে খাবো কি। প্রথম জিনিস কিন্তু একটা মাথায় রাখতে হবে, আপনি টাকা জমান খরচ করার জন্য, কিন্তু তার সঙ্গে আরেকটা ছোট্ট লাইন আছে, সে লাইনটা কি, ঠিক সময়ে খরচ করার জন্য। ঠিক সময়টাকে নির্ধারণ করবে আমি মানে কে, যে যিনি জমাচ্ছেন, ঠিক সময়টা কিভাবে, যে আমি একটা টাকা জমাচ্ছি, ধরুন 10 বছর বাদে আমার ছেলেকে কলেজে ভর্তি করতে হবে,
আমি সেই জন্য টাকা জমাচ্ছি, তাহলে তখন মোটামুটি কত টাকা লাগতে পারে একটা হিসেব করে আমি টাকাটা সেই লক্ষ্যে যাওয়ার জন্য, সেটা তো আমি একটা লক্ষ্য যথার্থ জায়গায়। কিন্তু এই টাকাটাকেই যদি আমি না জমিয়ে ধরুন রোজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খেলাম, অমুক খেলাম, তমুক খেলাম করে আমি যদি নষ্ট করি বা সিনেমা দেখে ফুর্তি করে নষ্ট করি, তাহলে কিন্তু আমি ঠিক সময় ঠিকটা খরচা করলাম না। ঠিক। তাহলে আমি কেন বলছি যে 30 বছর, পার্টিকুলার 30 বছর কেন বলছি? ধরুন একজন মহিলা, একজন মা যদি 30 বছর বয়সে মানে তিনি ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বা অন্যান্য কোনোভাবে তিনি আরও, আমি ধরলাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500, অন্য কোনো জায়গা থেকে আরও যদি উনি 500 টাকা পান বা 1000 টাকা, 30 বছর যদি জমিয়ে উনি যদি মোটামুটি 12,20,000 টাকার মতো পান, এবার তার 60 বছর বয়সে তিনি পৌঁছে গেছেন। এই 60 বছর বয়স বা 65 বছর যেটাই হোক আর কি, তখন এইটাকে যদি উনি 60 বছর বয়সে গিয়ে 12,20,000-কে MIS করলেন, মান্থলি ইনকাম স্কিমে রাখলেন, যেখান থেকে উনি টাকাটা পাচ্ছেন, তার লক ইন পিরিয়ড মিনিমাম থাকলো ধরুন 5 ইয়ার্স, 5 বছর যদি লক ইন থাকে, তাহলে মোটামুটিভাবে তিনি প্রত্যেক মাসে 7,500 টাকা করে শুধু ওখান থেকে উনি ইন্টারেস্টটা পাচ্ছেন। বাহ। ওনার কিন্তু ক্যাপিটালটা, মূলধনটা থেকে যাচ্ছে ওনার, 7,500 টাকা উনি এখান থেকে পাচ্ছেন। এবার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখুন এর সঙ্গে কি সুবিধা আছে, 7,500 টাকা এখান থেকে পাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটা ভীষণ ভালো প্রকল্প আছে। কি সেই প্রকল্পটা হচ্ছে আপনার, যেটা জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে পেনশন প্রকল্পগুলো, যেমন বার্ধক্য ভাতা। ট্রাইবালদের জন্য রয়েছে আপনার জয় জোহার প্রকল্প রয়েছে, স্পেশালি এবেলদের জন্য আলাদা মানবিক প্রকল্প রয়েছে, কৃষকদের জন্য পেনশন স্কিম রয়েছে। এই পেনশন স্কিমগুলোকে সবগুলোতেই মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো যারা হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপের মধ্যে আছেন, মোটামুটি বোধহয় আমি যদি খুব ভুল না বলি, তাহলে আপনার 1,20,000 টাকা যাদের ইয়ারলি ইনকামের কম সেই তার লেভেল নিচে, তাহলে তারা সেখান থেকে কিন্তু পাচ্ছেন 1,000 টাকা করে প্রত্যেক মাসে। এবার দেখুন, প্রথমে তিনি জমাচ্ছেন এইখান থেকে, তাকে কিন্তু বাইরে থেকে খুব বেশি কিছু দিতে হচ্ছে না। আমার প্রথম যুক্তিটা হচ্ছে যে হয়তো সবাই পারবেন না, কিন্তু যারা পারবেন তারা যতটা বেশি পারবেন এখানে রাখুন। আমি এখানে 1,000 টাকার হিসেবে বলছি, আপনারা সেটাকে 500 টাকায় ভাঙুন। ঠিক, যারা 500 টাকায় ভাঙুন, 400 টাকা, যেটা যতটা আপনি রাখতে পারবেন ততটা লাভ। এবার এই যে 12,20,000 টাকা, এর থেকে MIS-এ তো 7,500 এলো, তার সঙ্গে এবার আপনার বার্ধক্য ভাতার 1,000 টাকা, তাহলে কিন্তু 8,500 টাকা হয়ে গেল। তাহলে আপনার তো এখান থেকে যদি কিছুই না থাকতো, তাহলে আপনার ওই 1,000 টাকার উপরে শুধু সম্বল থাকতো, সেখানে আপনার কিন্তু 8,500 টাকা। ভীষণ সুন্দর ক্যালকুলেশনটা আপনি বুঝিয়েছেন। 8,500 টাকা, এই 8,500 টাকা থাকলে আপনার কি সুবিধা হবে? আপনার যে বেটার হাফ, যে আপনার স্বামী বা যার ওপর, সেইখান থেকে আপনার সংসারে যে রোজগারটা আসছে তো আসছে, কিন্তু আপনি একজন মহিলা, একজন নারী হিসেবে তিনি কিন্তু তার একটা নিজের অস্তিত্ব উনি খুঁজে পাচ্ছেন। তার কারণ দেখুন, একটা জিনিস আমাদের কথা বলা হয় যে বয়সকালে যদি টাকা হাতে না থাকে না, তখন কিন্তু শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে। সেখানে একজন মহিলা হিসেবে আপনি আপনার বার্ধক্যের যে অবলম্বনটা, সেটা নিজেই তৈরি করে নিয়েছেন। এটার জন্য আপনার দিকে কারোর দিকে আপনাকে তাকাতে হচ্ছে। মানে ওই ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, সেটা ইন ডিউ কোর্স অটোমেটিকলি চলে এলো একদম। মানে এটার জন্য আলাদা করে আমাকে কোনো কিছু ভাবতে হলো না, বা কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই। আপনার এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এর মধ্যে শুধু হচ্ছে আপনার মাইন্ডসেট। আমি এই টাকাটাকে নিয়ে কি করব, এই চিন্তাটাকে যদি আমি খুব স্বচ্ছভাবে রাখতে পারি, তাহলে কিন্তু, এবং প্রত্যেক ঘরে যদি মহিলারা, আজকে মায়েরা এই জিনিসটা করতে পারেন, তাহলে তিনি তার পরবর্তী প্রজন্মের যে মেয়ে আছে তাকেও কিন্তু সেই শিক্ষাটাকে তার মধ্যে চালিয়ে দিতে পারবেন। এবং তার ফলে কি হবে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কোণার পরিবারগুলো কিন্তু একটা ভালো জায়গায় যাবে, এবং আলটিমেটলি কিন্তু সভ্যতার একটা অগ্রগতি কিন্তু সম্ভব এর থেকে। তো এইটা আপনার ধরুন এই দিকে গেল। এবার যদি আমি চলে আসি, এবার ফেরার ট্রেন ধরি, গ্রামে গেছি, এবার ফেরার ট্রেন ধরুন শহরের ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে যদি আপনার SIP মানে মিউচুয়াল ফান্ড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা শহরে আমরা অনেকেই ভালো মতো জানি, আমরা ইনভেস্টমেন্টও করি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে এই টাকাটাকে, বা যারা একটু
এটা আমি গ্রাম শহর আলাদা করছি না, যারাও গ্রামে এটা বোঝেন অন্তত ক্যাপিটাল মার্কেট নিয়ে একটু নাড়াঘাটা করেন বা এসআইপি একটু শিক্ষা যাদের শিক্ষাগত জায়গা থেকে মানে এই ক্যাপিটাল মার্কেটের শিক্ষাগত জায়গা থেকে একটুখানি অন্তত এগিয়ে আছেন, তারা মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডে ধরুন যত কম বয়স থাকবে সেই সময় তারা গ্রোথ ফান্ডে রাখুন, পরবর্তীকালে তারা আস্তে আস্তে ডেট ফান্ড বা যেই ফান্ডগুলো মূল উদ্দেশ্য ক্যাপিটাল প্রিজার্ভেশন তারা সেখানে রাখতে পারেন। তাতে মোটামুটি ধরুন আমি কারণ এখানে একটা ঝুঁকির বিষয় আছে, যেহেতু এটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট হচ্ছে, তাই এখান থেকে ফিক্সড রিটার্ন না বা গ্যারেন্টেড রিটার্ন না, আপনি একটা রিটার্ন একটা এক্সপেক্ট করতে পারেন, এক্সপেক্টেড রিটার্ন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি মিউচুয়াল ফান্ডে আমরা ধরে নিই যে আমরা যদি 1,000 টাকা করে এসআইপি করি 30 বছরের জন্য, কারণ সবসময় ইনভেস্টমেন্ট আপনি যত বেশি দিন করবেন তত কিন্তু আপনি কম্পাউন্ড এফেক্টের জন্য বেশি রিটার্ন পাবেন। এবার সেখানে যদি 30 বছরের জন্য আমি 1,000 টাকা করে এসআইপি করি আর 12% যদি আমার রিটার্ন থাকে, এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা মিউচুয়াল ফান্ডে খুব স্ট্যান্ডার্ড রিটার্ন ধরি আর কি, তাতে মোটামুটি ভাবে হাতে আমি অ্যাপ্রক্সিমেট বলছি অ্যাট দ্য এজ অফ 30 এই টাকাটা হয়ে যাবে 30 না 60, অ্যাট দ্য এজ অফ 60, মানে 30 বছর থেকে আমি স্টার্ট 30 বছর আমি সেভ করছি, 30 বছর মানে আফটার 30 ইয়ার্স আমার রিটায়ারমেন্ট কর্পাস বলুন বা ম্যাচুরিটি বলুন বা যাই বলুন, আপনি রিডেমশন করলে সেই ফান্ডটাকে আপনি মোটামুটি 30 লাখ টাকা, 30 লাখ 1,000 টাকা থেকে একদম 1,000 টাকা প্রত্যেক মাসে যদি 12% গ্রো করে, যদি মানে এর বেশিও হতে পারে আবার কম হলে 30 টাকা 25 লাখ তো হবে ধরা যাক, যদি একটু কম হয় 25 লাখ মোটামুটি হয়ে যাচ্ছে আর কি, এভারেজ 30 বছরে 12%। আবার আপনার হিসাব অনুযায়ী এই টাকাটা যদি কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলো বা কোনো কিছুতে রাখলো, আমি তাদের বলবো, এবার তাদের রিভার্স টাকা আমি বলবো তারা যেহেতু তারা এসআইপি করে এসছেন, এবার তাদের আমি বলবো এরপর 30 বছর বাদে এর থেকে আপনি যখন রোজগার তুলবেন তখন আপনি এসআইপি থেকে কনভার্ট করে যান সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে। মানে একটা বয়সের পরে মানে ধরুন আফটার 60 বা 65 আপনার যে মানে একদম বলতে গেলে প্রেসক্রিপশন, মানে যদি আপনাকে এজ এ ফিনান্সিয়াল ডক্টর হিসেবে ট্রিট করি সেটা করা যাবে না, মানে আপনার প্রেসক্রিপশনটা যদি কেউ মানে কারোর উপরে ডিপেন্ডেন্সি থাকছে না, মানে যতদিন বাঁচছে অ্যাটলিস্ট নিজের পয়সায় আমি বেঁচে থাকছি, মানে যেটাকে বলে নিজের দমে বাঁচা। এই নিজের দমে বাঁচাটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ দরকার। এটা একজন নারীকে তার নিজের অস্তিত্ব রাখার জন্য, একজন নারীকে তার সংসারকে স্বাবলম্বী করার জন্য, পরবর্তী প্রজন্মকে ঠিক করার জন্য। এবং এইখান থেকে দেখুন আমি কেন তাকে বলছি এসডব্লিউপিতে রাখতে, এবং যিনি এমআইএসেও রাখছেন তার প্রত্যেকের ক্ষেত্রে একটা বয়সে আমাদের এই টাকা পয়সা ছেড়ে যখন চলে যেতে হবে তখন কিন্তু উনি ইন্টারেস্টটা আর্ন করে, যিনি আপনি এমআইএস থেকে কিন্তু উনি আসলটা রেখে যাচ্ছেন বীজ ধান হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য। সুন্দর বলেছেন এটা, এটা হচ্ছে বীজ ধান, যেই ধান থেকে পরবর্তী প্রজন্মের সমৃদ্ধি আসবে। আর মিউচুয়াল ফান্ডে ধরুন এসডব্লিউপিতে আপনি যদি মোটামুটি আপনি 30 লাখ পান, আর মোটামুটি আমি ধরে নিচ্ছি ধরুন সেক্ষেত্রে 15,000 টাকা যদি আপনি মান্থলি ইনকাম আপনি পেতে চান, আপনি এই টাকাটাকে আপনি 10% রিটার্নের কোনো ফান্ড, মোটামুটি 10% রিটার্নের কোনো ফান্ডে যদি আপনি, মানে এগুলো সবই আপনি অ্যাপ্রক্সিমেট ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডে, তো সেইখানেও যদি আপনি রেখে দেন 20 বছরের জন্য, 20 বছরের পরে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা অনেকটাই বেশি। আমি সেগুলো আর এখন সেই ফিগারে যাচ্ছি না, সেই টাকাটা একবার দরকার হলে আপনি 20 বছর আরো রাখুন, তারপরে যে কর্পাসটা আপনার কাছে থাকবে তো সেই টাকাটাকে আপনি পরের প্রজন্মের কাছে রেখে দেন। মানে এই জন্য কি ওই যে একটা অ্যাডভার্টাইজ বারবার ঘুরে ঘুরে আসছে, সহি হ্যাঁ মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, এক্স্যাক্টলি মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, মানে 4টে শব্দের মধ্যে 3টে জেনারেশন কভার করে নিচ্ছে, তাই তো? একদম। এবং আমি আপনাকে বলছি যদি একজন তার সংসারকে ঠিকভাবে টাকাটা রাখতে চান, তার মধ্যে কতগুলো জিনিস একটু মাথায় রাখবেন। যে টাকা, কারণ আমাদের অনেকগুলো লক্ষ্য থাকে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 20 বছর এইভাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে টাকা আমার 1 বছরের জন্য মধ্যে লাগবে সেই টাকার জন্য আপনি কোনো 1 বছরের মধ্যে যে শর্ট মানে ফান্ডগুলো রয়েছে ছোট ছোট এফডি করুন, আর না হলে হচ্ছে আপনার লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড, এগুলো মিউচুয়াল ফান্ডে সেখানে রাখুন, যেটা 1 বছরের পরে যে টাকা আপনার লাগবে মোটামুটি 2 বছরের মধ্যে
সেইখানে বা 2 বছর বা 3 বছরের মধ্যে সেই টাকাগুলো আপনি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেখানে আপনি রাখতে পারেন ডেট ফান্ডে, না হলে আপনি ইয়েতে রাখতে পারেন এফডি, আর না হলে সেগুলোকে আপনি রেকারিং ডিপোজিটে আপনি ইয়ে করুন। এবার 3 বছরের পর থেকে যখন 5 বছরে যাচ্ছি আমরা, 3 to 5 ইয়ার্সের মধ্যে যে টাকাটা আমার দরকার হবে, সেই টাকাটা আমি কিন্তু রাখবো, মানে অর্থাৎ আমি তখন স্প্যানটা পেয়ে গেলাম প্রায় 5 বছর। সেখানে আমি কোনো হাইব্রিড ফান্ডে টাকা রাখতে পারি, যেখানে ডেট ইকুইটির একটা মিউচুয়াল ফান্ডের একটা 55-45% মতো রেশিও রয়েছে। আর মানে আফটার 5 ইয়ার্স যদি ক্যাপিটাল মার্কেটে আমাকে টাকা রাখতে হয়, তাহলে আফটার 5 ইয়ার্সের, আর এই জায়গাতে কিন্তু আমরা মোটামুটি ধরুন এই যে 3 ইয়ার্সের মধ্যে, যেটাকে আমি একটু মিস করে গেলাম, 3 ইয়ার্সের মধ্যে যদি কোনো টাকার বা 4 ইয়ার্সের মধ্যে রাখেন, সেখানে কিন্তু বন্ডেও টাকা আপনি রাখতে পারেন, কর্পোরেট বন্ডগুলোতে। আচ্ছা। আর অ্যাবাভ 5 ইয়ার্সে তখন আমি আপনাদের বলবো যে সেখানে একদম ইকুইটি ফান্ডে, বা যারা ইকুইটিতে বা শেয়ারে ইনভেস্ট করতে পারেন তা সেখানে রাখুন। আর যে টাকা আপনি নিজে কোনোদিন খরচা করবেন না পরবর্তী প্রজন্মের জন্য, সেগুলো 100% আমি বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো, ওকে, সেই জায়গাতে সে টাকাটা রাখুন। এইটা একটা জায়গা হতে পারে আর কি, এইভাবে একটা আপনি অসাধারণভাবে জিনিসটাকে পারে আর কি মানে বললেন। মানে আমরা যে শুরু করেছিলাম যে নামকরণটা অর্থনেত্রী হবে কি না, হ্যাঁ, তো সেটা আপনি একদম যথার্থতা দিয়েছেন তার মধ্যে। এবং আশা করি ভবিষ্যতে আমরা বলতে পারবো, মানে নারী বলতে যে শুধু সংসার দেখা বা এগুলো নয়, মানে অর্থস্বাধীন নারীও হিসাবে আমরা দেখতে পাবো, যদি মানে সবাই আপনার যে প্রসেসটা আপনি দেখালেন সেটা করতে পারেন। এবং পরবর্তীকালে আমরা সবাই এক্সপেক্ট করব যে ওই ওমেন এম্পাওয়ারমেন্টটা ইন ট্রু লেটার অ্যান্ড স্পিরিটও ইমপ্লিমেন্ট হয়ে যাবে আমাদের সমাজে বা সারা পৃথিবীতেই। এটাই আমাদেরও আশা। এটাই। সুদীপ্তদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আড্ডা মারার জন্য। ধন্যবাদ। আজকে আমাদের পডকাস্টে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।